লস্ট মোডেস্টি টিমের লেখা আকাশের ওপারে আকাশ এই বইটির কিছু অংশ নিয়ে আজ আমরা কথা বলবো। হ্যাঁ। বইটা বাংলাদেশের তরুণ প্রজন্মকে নিয়ে বেশ কিছু বলা যায় বিস্ফোরক এবং কিছুটা বিতর্কিত দাবি তুলেছে। আজ আমরা গভীরে গিয়ে দেখব এই দাবিগুলোর ভিত্তি কি আর এর পেছনের যুক্তিগুলোই বা কতটা জোরালো। ঠিক তাই। আর বইটার মূল সুরটা কিন্তু বেশ আক্রমণাত্মক। তাই হ্যাঁ, এটা কেবল কিছু সমস্যা তুলেই ধরছে না, বরং সেগুলোকে একটা বড় সাংস্কৃতিক অবক্ষয়ের লক্ষণ হিসেবে দেখানোর চেষ্টা করেছে। আচ্ছা, মানে একটা বৃহত্তর চিত্রের অংশ হিসেবে দেখাচ্ছে। একদম। আমাদের কাজ হবে এই আলোচনার স্তরগুলো এক এক করে খুলে দেখা, যাতে বইটির মূল বার্তাটা পরিষ্কারভাবে বোঝা যায়। তাহলে চলুন শুরু করা যাক। বইটা তো কোনো রাগঢাক না করে একটা বেশ হতাশাজনক চিত্র দিয়ে শুরু হয়েছে। হ্যাঁ, একদম শুরুতেই। শুরুতে কিছু পরিসংখ্যান দেওয়া হয়েছে যা ওয়াকেই ভাবনার বিষয়। ভূমিকাতেই বলা হচ্ছে, একটি রিপোর্টের সূত্র অনুযায়ী বাংলাদেশের তরুণদের ৬১% নাকি বিষণ্ণতায় ভুগছে। 61%? একবার ভাবুন সংখ্যাটা। অর্ধেকেরও বেশি তরুণ-তরুণী যদি মানসিকভাবে বিপর্যস্ত থাকে, তাহলে সেটা তো শুধু ব্যক্তিগত নয়, একটা জাতীয় সংকট। অবশ্যই, এটা তো একটা নীরব মহামারীর মতো, যা বাইরে থেকে হয়তো দেখাই যায় না। ঠিক। আর এই বিষণ্ণতার পরিণতি যে কতটা ভয়াবহ হতে পারে তারও একটা চিত্র দেওয়া হয়েছে। হ্যাঁ, আত্মহত্যার পরিসংখ্যানটা। আরেকটা পরিসংখ্যানে বলা হচ্ছে, প্রেম ঘটিত কারণে মাসে গড়ে ৪৫ জন শিক্ষার্থী আত্মহত্যা করছে। ৪৫ জন? মানে প্রতিদিন ১.৫ জন। শুধুমাত্র সম্পর্কজনিত কারণে একটা সম্ভাবনাময় জীবন শেষ হয়ে যাচ্ছে। এই সংখ্যাগুলো তো রীতিমতো আঁতকে ওঠার মতো। এবং বইটিতে এই সমস্যাগুলোকে একটা দারুণ উপমা দিয়ে বোঝানো হয়েছে, ঘুণ পোকা। ঘুণ পোকা? হ্যাঁ, ঘুণপোকা যেমন একটা কাঠের আসবাবকে ভেতর থেকে নীরবে খেয়ে ফেলে, বাইরে থেকে কিছুই বোঝা যায় না, তেমনি এই সমস্যাগুলো নাকি তরুণদের জীবনী শক্তি ভেতর থেকে শেষ করে দিচ্ছে। ইন্টারেস্টিং উপমা। তো কি বিষয়কে এই ঘুণ পোকার তালিকায় রাখা হয়েছে? তালিকাটা বেশ লম্বা। এর মধ্যে আছে অবাধ মেলামেশা, পর্নোগ্রাফিতে আসক্তি, গ্যাং কালচার, মাদক। আচ্ছা। আবার একই সাথে কে-পপ বা টিকটকের মতো আপাতদৃষ্টিতে নিরীহ সংস্কৃতি এবং সমকামিতার মতো বিষয়গুলোকেও এই তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। ও। বইটির মূল বক্তব্য হল, এগুলো কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং এগুলো একটা অসুস্থ সমাজের উপসর্গ, যে সমাজ তার ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটা সুস্থ পরিবেশ তৈরি করতে ব্যর্থ হয়েছে। কিন্তু দেখুন, পরিসংখ্যান অনেক সময় অনুভূতিহীন মনে হতে পারে। ৬০% বা ৪৫ জন, এগুলো তো নিছক সংখ্যা। বইটা কি এই শুষ্ক ডেটার সাথে কোনো মানবিক চেহারা জুড়ে দিয়েছে, যাতে পাঠক এর ভয়াবহতাটা আরও কাছ থেকে অনুভব করতে পারে? আপনি ঠিক পয়েন্টটাই ধরেছেন। আর বইটার সবচেয়ে শক্তিশালী দিক সম্ভবত এটাই। তাই নাকি? হ্যাঁ, এটি নিছক তথ্য দিয়েই থেমে থাকেনি, বরং অনেকগুলো ব্যক্তিগত আর মর্মান্তিক ঘটনার বর্ণনা দিয়েছে। যেমন ধরুন, লেখকের নিজের এক রুমমেটের ঘটনা। কি হয়েছিল? সে তার বান্ধবীর সাথে ভিডিও কলে কথা বলতে বলতেই ব্লেড দিয়ে নিজের হাত কেটে ফেলেছিল। বলেন কি? এই ধরনের একটা ঘটনা যখন কেউ পড়ে, তখন বিষণ্ণতা শব্দটা আর শুধু একটা পরিসংখ্যান থাকে না, একটা জীবন্ত আতঙ্ক হয়ে ওঠে। ঠিক। তার মানে ডেটা এবং ব্যক্তিগত গল্পের একটা মিশ্রণ তৈরি করা হয়েছে। একদম। আরেকটা উদাহরণ দেখুন। একদিকে বইটিতে একটা জরিপের কথা বলা হচ্ছে, যেখানে দেখা যাচ্ছে ১৬ থেকে ১৯ বছর বয়সীদের ৬০%ই যৌন সম্পর্কে সক্রিয়। 60%? হ্যাঁ। এখন এই তথ্যটা শুনে অনেকেই হয়তো অবিশ্বাস করতে পারেন, কিন্তু এর পরেই লেখক তার নিজের হোস্টেল জীবনের একটা ঘটনা বলছেন, যেখানে এক ছেলে তার বান্ধবীকে সবার চোখ এড়িয়ে ফ্ল্যাটের ভেতরে লুকিয়ে নিয়ে আসে। ও। যখন এই দুটো পরিসংখ্যান আর বাস্তব ঘটনা পাশাপাশি রাখা হয়, তখন বিষয়টা আর উড়িয়ে দেওয়ার মতো থাকে না, একটা পূর্ণাঙ্গ চিত্র ফুটে ওঠে। এক মুহূর্তের জন্য থামতে হচ্ছে। ৬০%? এটা তো একটা প্রজন্মের অর্ধেকেরও বেশি। বইটা কি ব্যাখ্যা করে যে এই ডেটা কোন প্রেক্ষাপট থেকে নেওয়া বা এর উৎস কতটা নির্ভরযোগ্য? কারণ এই ধরনের পরিসংখ্যানের উৎস জানাটা খুব জরুরি। চমৎকার প্রশ্ন। না, বইটিতে এর উৎসের বিস্তারিত বিবরণ দেওয়া হয়নি, বরং একটি রিপোর্টের কথা শুধু উল্লেখ করা হয়েছে। আচ্ছা। তবে বইটির ফোকাসটা পরিসংখ্যানের যথার্থতা প্রমাণের চেয়েও বেশি হল এই আচরণের স্বাভাবিকীকরণের দিকে। স্বাভাবিকীকরণ? মানে, সংখ্যাটা যাই হোক না কেন, মূল বিষয় হল এই ধরনের আচরণ সমাজে এখন আর কোনো গোপন বা লজ্জার বিষয় নেই।
এটি প্রায় স্বাভাবিক একটা ব্যাপারে পরিণত হয়েছে। এই স্বাভাবিকীকরণের ব্যাপারটা একটু বুঝিয়ে বলবেন? বইটির মতে একসময় যা অকল্পনীয় ছিল এখন তা জলভাত। যেমন ধরুন স্কুল কলেজের বিদায় অনুষ্ঠান। হ্যাঁ। আমাদের সময়ে এটাকে বলা হতো ফেয়ারওয়েল, যেখানে একটা আবেগঘন পরিবেশ থাকত। এখন সেটার নাম হয়েছে র্যাগডে, যেখানে অনেক ক্ষেত্রে অশ্লীল নাচ গান আর উচ্ছৃঙ্খল আচরণ দেখা যায়। এটা ঠিক। বইটির দাবি বাবা মায়েরাও এখন এসব দেখেও দেখেন না বা হয়তো মেনে নিয়েছেন। এই পরিবর্তনটাকেই একটা বৃহত্তর সাংস্কৃতিক বদলের লক্ষণ হিসাবে দেখানো হয়েছে। তার মানে ছোট ছোট পরিবর্তনগুলো মিলে একটা বড়সড় বদল তৈরি করছে। হ্যাঁ, এবং কিছু কিছু ক্ষেত্রে এর পরিণতি খুবই মর্মান্তিক হচ্ছে। যেমন গ্রুপ ট্যুরের নামে ছেলে মেয়েদের একা একা ঘুরতে যাওয়া এখন খুব সাধারণ ব্যাপার। বইটিতে আনুশিকার মতো ঘটনার কথা উল্লেখ করা হয়েছে। ওই যে স্কুল ছাত্রী। হ্যাঁ, যে তার বন্ধুর বাসায় গিয়ে ধর্ষণের শিকার হয়ে মারা গিয়েছিল। এর পাশাপাশি কে-পপ বা টিকটকের মতো প্ল্যাটফর্মগুলোকেও কাঠগোড়ায় দাঁড় করানো হয়েছে। কিন্তু কে-পপ বা টিকটকের মতো বিনোদন প্ল্যাটফর্মগুলো কিভাবে এই অবক্ষয়ের জন্য দায়ী হতে পারে? অনেকের কাছে তো এগুলো শুধুই বিনোদন। বইটির যুক্তি হল এই প্ল্যাটফর্মগুলো এক বিশেষ ধরনের জীবনযাত্রাকে আকর্ষণীয় করে তুলছে। কিরকম? অগভীর, ভোগবাদী এবং যৌনতাকে কেন্দ্র করে গড়ে ওঠা এক ধরনের সংস্কৃতিকে এরা তরুণদের কাছে কুল হিসেবে উপস্থাপন করছে। এর ফলে সৌন্দর্য, সাফল্য এবং সম্পর্কের ধারণাগুলো বদলে যাচ্ছে। আচ্ছা, মানে এগুলো তরুণদেরকে এক অবাস্তব জগতে ভাসিয়ে নিয়ে যাচ্ছে। বইটা এটাই বলতে চায়। অনেকটা সেরকমই। তাহলে আমরা অনেকগুলো উপসর্গের কথা শুনলাম: বিষণ্ণতা, আত্মহত্যা, সম্পর্কের জটিলতা, সাংস্কৃতিক পরিবর্তন। বইটির মতে এই সবকিছুর মূলে বা রোগের উৎসটা কোথায়? বইটির সবচেয়ে কেন্দ্রীয় যুক্তিটা এখানে। এর মতে আমাদের প্রেম সম্পর্কিত ধারণাটাই বিষাক্ত হয়ে গেছে। পুরো ধারণাটাই? হ্যাঁ, এই বিষয়টার ওপর এতটাই জোর দেওয়া হয়েছে যে একটা পুরো অধ্যায়ের নামই রাখা হয়েছে সুখী ভালোবাসা কারে কয়, এই বিখ্যাত প্রশ্নটি দিয়ে। মূল কথাটা হলো আমরা যাকে ভালোবাসা বলছি সেটা আসলে ভালোবাসা নয়। বেশ আকর্ষণীয় পয়েন্ট। তাহলে ভালোবাসা যদি না হয় তাহলে সেটা কি? বইটি ভালোবাসা, মোহ এবং কামনা এই তিনটি অনুভূতির মধ্যে সুস্পষ্ট একটা দেয়াল তুলে দিয়েছে। ভালোবাসা, মোহ আর কামনা। ঠিক। এর মূল যুক্তি হল আমাদের চারপাশের সংস্কৃতি, সিনেমা, নাটক, গান, উপন্যাস আমাদের যা শেখাচ্ছে তা হল মোহ বা ইনফ্যাচুয়েশন, কামনা বা লাস্টো এর একটা বড় অংশ, কিন্তু ভালোবাসা সম্পূর্ণ ভিন্ন একটা জিনিস। আর এই মোহকে ভালোবাসা ভেবে ভুল করার কারণেই এত সমস্যার জন্ম হচ্ছে। একদম। এই পার্থক্যটা একটু খোলাসা করা যাক, কারণ সাধারণভাবে তো আমরা মোহ বা ইনফ্যাচুয়েশনকেই প্রথম দেখায় প্রেম বলে চালিয়ে দিই। বইটা এটাকে কিভাবে ব্যাখ্যা করছে? বইটিতে মনোবিজ্ঞানী ডক্টর লরেন ফোগেল মার্সির মতো বিশেষজ্ঞদের উদ্ধৃতি দেওয়া হয়েছে। তাদের মতে মোহ বা ইনফ্যাচুয়েশন হল একটা তীব্র, আকস্মিক কিন্তু খুবই ক্ষণস্থায়ী আবেগ। তীব্র কিন্তু ক্ষণস্থায়ী। হ্যাঁ, এটা কাউকে ঠিকমতো না জেনে শুধুমাত্র তার বাহ্যিক সৌন্দর্য বা কোনো একটা কাল্পনিক গুণের ওপর ভিত্তি করে তৈরি হয়। এখানে যুক্তি বা বাস্তবতার কোনো জায়গা নেই, পুরোটাই একটা কেমিক্যাল রিয়াকশন। কেমিক্যাল রিয়াকশন? মানে মস্তিষ্ক ডোপামিনের মতো হরমোনে ভেসে যায়, যা আমাদের বিচারবুদ্ধিকেও সাময়িকভাবে ঘোলাটে করে দেয়। অর্থাৎ এটা একটা জৈব রাসায়নিক ঝড় যা আমাদের ভাসিয়ে নিয়ে যায়। তাহলে সত্যিকারের ভালোবাসাটা কি? সেটা কিভাবে এই মোহ থেকে আলাদা? বইয়ের মতে ভালোবাসার উপাদানগুলো কি কি? বইটির মতে ভালোবাসা কোনো ঝড় নয়, বরং একটা শান্ত গভীর সমুদ্রের মতো। এটা তৈরি হতে সময় লাগে। এর ভিত্তি হল পারস্পরিক বোঝাপড়া, সম্মান, আস্থা এবং প্রতিশ্রুতি। ভালোবাসায় সঙ্গীর শুধু ভালো দিকগুলোই নয়, তার দোষ, ত্রুটি, দুর্বলতা সবকিছু জেনে শুনেই তাকে গ্রহণ করার মানসিকতা থাকে। আচ্ছা। মোহ যেখানে মানুষকে অস্থির, ঈর্ষান্বিত আর অধিকারপ্রবণ করে তোলে, ভালোবাসা সেখানে নিরাপত্তা, শান্তি আর স্থিতিশীলতা দেয়। উপমাটা চমৎকার। মোহ হল একটা আতশবাজি, প্রচণ্ড উজ্জ্বল, তীব্র, কিন্তু মুহূর্তেই শেষ। আর ভালোবাসা হল বাড়ির ফায়ারপ্লেসের আগুন, যা দীর্ঘ সময় ধরে স্থিরভাবে উষ্ণতা আর আলো দিয়ে যায়। আপনি খুব সুন্দরভাবে গুছিয়ে বলেছেন। বইটির বক্তব্য ঠিক এটাই। আর আজকের প্রজন্ম
এই আতশবাজির ঝলকানিকেই ভালোবাসা ভেবে ভুল করছে। ঠিক, আর সেই ভুলের ওপর ভিত্তি করে এমন সব সম্পর্কে জড়াচ্ছে, এমন সব সিদ্ধান্ত নিচ্ছে যা শেষ পর্যন্ত তাদের জীবনকে এক বিষাক্ত চক্রের মধ্যে আটকে ফেলছে। এই পার্থক্যটা তাত্ত্বিকভাবে পরিষ্কার, কিন্তু বাস্তবে, বিশেষ করে টিনেজ বয়সে, এই দুটোকে আলাদা করা কি একই সহজ? খুবই কঠিন। যখন পুরো পৃথিবী, সিনেমা, গান, বন্ধুদের আড্ডা, সবাই ওই আতশবাজির কথাই বলছে, তখন ফায়ারপ্লেসের আগুনের কদর কে করবে? এই ভুল ধারণাটা কিভাবে এতটা প্রভাবশালী হয়ে উঠল? ঠিক। এখানেই বইটি নিপুণ ষড়যন্ত্র বা ব্রেন ওয়াশ এর মতো বেশ ভারী শব্দ ব্যবহার করেছে। হ্যাঁ, আর এখান থেকেই বইটির আলোচনা ব্যক্তিগত পর্যায়ে থেকে সামাজিক এবং বৈশ্বিক পর্যায়ে চলে যায়। বইটির দাবি, এই পরিবর্তনগুলো স্বাভাবিকভাবে বা দুর্ঘটনাবশত ঘটেনি। এর পেছনে কিছু নির্দিষ্ট শক্তি কাজ করছে। ষড়যন্ত্র শব্দটা কিন্তু বেশ শক্তিশালী। বইটা কি আক্ষরিক অর্থেই কোনো পরিকল্পিত ষড়যন্ত্রের কথা বলছে, যেখানে কিছু মানুষ এক জায়গায় বসে তরুণ প্রজন্মকে নষ্ট করার পরিকল্পনা করেছে, নাকি বিষয়টা আরও জটিল? এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। বইটির ভাষা পড়লে মনে হতে পারে এটি একটি পরিকল্পিত ষড়যন্ত্রের কথাই বলছে। তবে এর ভেতরের যুক্তিগুলো বিশ্লেষণ করলে বোঝা যায় এটি আসলে একটি সিস্টেম বা ব্যবস্থার কথা বলছে। একটা সিস্টেম? হ্যাঁ, যে সিস্টেম নিজের স্বার্থে এই ধারণাগুলোকে প্রচার করে। কোনো একক শত্রু নেই, বরং কয়েকটি শক্তি একযোগে কাজ করছে। বইটিতে মূলত ৩টি শক্তিকে দায়ী করা হয়েছে। সেই ৩টি শক্তি কি কি? প্রথমত, মিডিয়া এবং বিনোদন জগৎ। তাদের কাছে প্রেম, ভালোবাসা একটা পণ্য। পণ্য? অবশ্যই। মোহ, সম্পর্কের জটিলতা, বিচ্ছেদ, যৌনতা, এই বিষয়গুলো অনেক বেশি আকর্ষণীয় এবং বাণিজ্যিকভাবে লাভজনক। একটা সুস্থ, স্থিতিশীল, দীর্ঘস্থায়ী সম্পর্কের চেয়ে একটা ক্ষণস্থায়ী, তীব্র আবেগের গল্প অনেক সহজে বিক্রি করা যায়। তা ঠিক। দ্বিতীয় শক্তি? দ্বিতীয়ত, আমাদের শিক্ষা ব্যবস্থা। বইটির মতে আধুনিক শিক্ষা ব্যবস্থা আমাদের ডাক্তার, ইঞ্জিনিয়ার বা ম্যানেজার হতে শেখায়, কিন্তু ভালো মানুষ হতে শেখায় না। মানে নৈতিকতার শিক্ষাটা অনুপস্থিত। একদম। নৈতিকতা, মূল্যবোধ, আধ্যাত্মিকতা, এই বিষয়গুলোকে পাঠ্যসূচি থেকে প্রায় নির্বাসনে পাঠানো হয়েছে। ফলে একটা নৈতিক শূন্যতা তৈরি হয়েছে, যা এই ভোগবাদী সংস্কৃতি খুব সহজে পূরণ করে ফেলছে। আর তৃতীয় শক্তিটা নিশ্চয়ই আরও বড় কিছু? হ্যাঁ, তৃতীয় এবং সবচেয়ে শক্তিশালী হল বৈশ্বিক পুঁজিবাদী কাঠামো। এই ব্যবস্থাটা টিকে থাকেই ভোগের ওপর। মানে কনজিউমারিজম? ঠিক। তোমার যা আছে তা যথেষ্ট নয়, তোমার আরও চাই, এটাই পুঁজিবাদের মূল মন্ত্র। এই দর্শনটা যখন সম্পর্কের ক্ষেত্রে প্রয়োগ করা হয়, তখন তার মানে দাঁড়ায়, তোমার একজন সঙ্গী থাকলেও চলবে না, আরও ঘনিষ্ঠতা চাই, আরও উত্তেজনা চাই। আচ্ছা। ব্যক্তিগত সুখ এবং তাৎক্ষণিক তৃপ্তি এখানে জীবনের মূল উদ্দেশ্য হয়ে দাঁড়ায়। এই ৩টি শক্তি মিলেই একটা প্রভাবশালী বয়ান বা ন্যারেটিভ তৈরি করেছে। তার মানে এটা একটা সাংস্কৃতিক ন্যারেটিভ যা আমাদের চিন্তা ভাবনাকে একটা নির্দিষ্ট ছাঁচে ফেলে দিচ্ছে, আর আমরা হয়তো সেটা টেরও পাচ্ছি না। বইটার মতে এই ন্যারেটিভের মূল কথাগুলো কি? বইটি বলছে এই ন্যারেটিভ মূলত ৩টি ধারণার উপর দাঁড়িয়ে আছে। ১. তরুণ বয়সে প্রেমে পড়তেই হবে। এটা তো খুব কমন ধারণা। হ্যাঁ, যার কোনো বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড নেই, সে সামাজিকভাবে অসম্পূর্ণ বা ব্যর্থ। ২. জীবনের সাফল্য মানেই হল 4টি জিনিস: যৌনতা, অর্থ, খ্যাতি এবং ক্ষমতা। এগুলোই আরাধ্য। আর তৃতীয়টা? আর ৩. শারীরিক ঘনিষ্ঠতা হল পবিত্র প্রেমেরই একটা স্বাভাবিক প্রকাশ। ভালোবাসলে শারীরিক সম্পর্ক হবেই, এটাই যেন নিয়ম। আর এই ন্যারেটিভটা এতটাই শক্তিশালী যে এর বাইরে চিন্তা করাটাও কঠিন। ঠিক তাই। আর যারা এ স্রোতে গা ভাসাতে চায় না, তাদের পরিণতি কি হয়? তাদের খ্যাত, আনস্মার্ট, ব্যাকডেটেড বা লুজার বলে একঘরে করে দেওয়া হয়। মানে পিয়ার প্রেশার? মন থেকে না চাইলেও শুধুমাত্র ওই চাপের কারণে এমন সব কাজে জড়িয়ে পড়ে যা তাদের চরিত্রের সাথে যায় না। এই ভয়টা হয়তো অনেকেই নিজের স্কুল কলেজ জীবনে অনুভব করেছেন। তাহলে ব্যক্তিগত সংকট থেকে শুরু করে সামাজিক পরিসংখ্যান, ভালোবাসার সংজ্ঞা এবং তার পেছনের বৈশ্বিক রাজনীতি, আমরা তো অনেকগুলো স্তর নিয়ে আলোচনা করলাম। হ্যাঁ, অনেক গভীরে আলোচনা হলো। আকাশের ওপারে আকাশ বইটি তাহলে শুধু তরুণ প্রজন্মের সমস্যার কথাই বলছে না, বরং আধুনিক সভ্যতার গতিপথ নিয়েই একটা বড়সড় প্রশ্ন তুলে দিচ্ছে। নিঃসন্দেহে বইটি একটি কঠোর এবং কিছুটা একপেশে সমালোচনা তুলে ধরেছে। এটি পাঠককে কোনো সহজ সমাধান দেয় না, বরং একটা বড় চ্যালেঞ্জের মুখে ফেলে দেয়।
কি সেই চ্যালেঞ্জ? চ্যালেঞ্জটা হলো আমাদের চারপাশে প্রচারিত ভালোবাসা, সাফল্য আর আধুনিকতার যে সংজ্ঞা আমরা প্রতিদিন গ্রহণ করছি সেগুলোকে নতুন করে প্রশ্ন করার। বইটি আমাদের ভাবতে বাধ্য করে যে যেটাকে আমরা প্রগতি বা স্বাধীনতা বলছি তা আসলে আমাদের কোনো বাঁধনহীন অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে না তো। বইটির শেষটা তো আরও নাটকীয়। এটি বর্তমান পথকে সরাসরি সভ্যতার ধ্বংসের কারণ হিসেবে চিহ্নিত করেছে। হ্যাঁ, এটি বিভিন্ন প্রাচীন সভ্যতার পতনের কারণ হিসেবে যৌন উচ্ছৃঙ্খলতা এবং নৈতিক অবক্ষয়কে উদাহরণ হিসেবে টেনে এনেছে। যেমন রোমান সাম্রাজ্য বা পম্পেই নগরীর কথা বলা হয়েছে। মানে ইতিহাসের পুনরাবৃত্তির কথা বলা হচ্ছে। অনেকটা তাই। এটি একটি খুবই জোরালো এবং বিতর্কিত দাবি যা এই সমস্যাকে আর নিছক তরুণদের ব্যক্তিগত সংকট হিসেবে দেখতে নারাজ, বরং এটিকে একটি সভ্যতার অস্তিত্বের সংকট হিসেবে উপস্থাপন করতে চায়। আর এটাই হয়তো আমাদের জন্য চূড়ান্ত ভাবনার বিষয় রেখে যায়। বইটি মূলত ভালোবাসার মতো একটি মৌলিক মানবিক ধারণার বিকৃতি নিয়ে কথা বলেছে। হুম। এটি একটি গভীর প্রশ্ন তৈরি করে। যদি ভালোবাসার মতো এত ব্যক্তিগত এবং অপরিহার্য একটি অনুভূতির সংজ্ঞাই আমাদের অলক্ষ্যে এতটা বদলে যেতে পারে, তাহলে আমাদের সমাজের আরও কোন কোন ভিত্তিগত মূল্যবোধ যেমন পরিবার, সমাজ, সততা বা এমনকি সত্যের ধারণা হয়তো নীরবে আমাদের অজান্তেই রূপান্তরিত হয়ে যাচ্ছে।